এখন আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমিস্টার স্টুডেন্ট, ঠিক আছে, বিএ জেনারেল নিউ সিলেবাস। তো বাংলা যাদের রয়েছে 4th সেমিস্টার স্টুডেন্ট তাদের অর্থাৎ সিসি 4 যে তোমাদের পেপারটা রয়েছে সেখান থেকে আমি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রশ্নটা দেখতেই পাচ্ছ, কান্ডারি হোসিয়ার কবিতার প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো। তো কাজী নজরুল ইসলাম এই কান্ডারি হোসিয়ার কবিতার তার বিখ্যাত কবিতাটি আর কি, তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোথা থেকে না, সর্বহারা থেকে সংগ্রহ করা হয়েছে। এটি তার অত্যন্ত একটা জনপ্রিয় এবং শক্তিশালী রাজনৈতিক কবিতা, এবং এই কবিতার মধ্যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অখণ্ড ভারতের যে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট, সেটা প্রেক্ষাপটে রচিত, তারই কথা তুলে ধরেছেন। এই কবিতার মাধ্যমে কবি যুব সমাজ রাজনৈতিক নেতৃত্বের প্রতি জোরালো বার্তা প্রেরণ করেছেন, যেখানে তিনি স্বাধীনতা সংগ্রামের একটা পথপ্রদর্শক নেতৃত্বদানের প্রতি আহ্বান জানিয়েছেন। সাহস, বিচক্ষণতা, ঐক্যবদ্ধতার সঙ্গে জাতির হালকে ধরতে বলেছেন। তো পরাধীন জাতির কাছে স্বাধীনতা যখন সবচেয়ে কাঙ্ক্ষিত প্রিয় লক্ষ্য, তখন কিছু স্বার্থ সাধক শক্তি হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে জাতিকে ভাঙনের পথে ঠেলে দিয়েছে, যাতে হিন্দু আর মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি হয়, সেদিকে ঠেলে দিয়েছে। এই বিভাজনের ফলে স্বাধীনতা সংগ্রামের পথ হয়ে উঠেছে কি আরো দুর্গম, আরো জটিল, আরো বিপদ সংকুল। ঠিক এই সংকটময় মুহূর্তেই কবি নজরুল যুব সমাজের প্রতি দীপ্ত আহ্বানে জানিয়ে বলেছেন, কি আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। তো এটি শুধুমাত্র একটা কবিতার পংক্তি নয়, বরং বলতে পারো এটি একটা জাতীয় জাগরণ, ঠিক আছে, একটি বিপ্লবী উদাত্ত আহ্বান, যাদের কাঁধে জাতির ভবিষ্যৎ নির্ভর করে। তাদের তিনি আহ্বান জানিয়েছিলেন হাল ধরার জন্য, অর্থাৎ দিকভ্রান্ত জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক যেমন সমুদ্রের মাঝ রাতে ঝোড়ো হাওয়ার মধ্যে নৌকার হাল ধরা এক সাহসী কান্ডারির কাজ, ঠিক তেমনি স্বাধীনতা আন্দোলনের দায়িত্ব কিন্তু একটা চরম সাহস, দায়িত্ব বলতে পারো চরম সাহস, সততা ও আত্মত্যাগের দাবি করে। কান্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মোর মার, এই পংক্তির মধ্যে নিহিত রয়েছে এক গভীর মানবতাবোধ, করুণা, আরতি, তীব্র জাতীয় বেদনা। জাতি যখন অস্তিত্বের সংকটে, তখন ব্যক্তিগত স্বার্থ, ধর্মীয় বিভেদ বা রাজনৈতিক মতভেদ নয়, প্রয়োজন তখন কি জাতীয় ঐক্য এবং নিঃস্বার্থ সংগ্রাম। তো নজরুল ইসলাম এই কবিতার ইতিহাসে প্রতিধ্বনি শুনিয়েছেন, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পলাশির প্রান্তরে বাঙালির স্বাধীনতা হারানোর দুঃখ গাঁথা। তিনি বিশ্বাস করেন সেই গঙ্গার জলেই একদিন বাঙালির রক্তের বিনিময়ে স্বাধীনতার নতুন সূর্য উদিত হবে। এই উপলব্ধির ভিত্তিতে তিনি বলেছেন, আজি পরীক্ষা জাতির, অথবা জাতিরে করিবে ত্রাণ। তো এটি একটি চরম সময়ের ডাক, যেখানে জাতির সামনে দুটি পথ, একটা আত্মবিনাশ অথবা আত্ম উদ্ধার। তাই এখানে কর্ণধারদের কাছে কবির আহ্বান, তারা যেন হিন্দু মুসলিমের বিভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এক হয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই কবিতায় অন্তিম একদম মুহূর্তগুলোতে কবি স্মরণ করিয়ে দিয়েছেন সেই সব শহীদ বিপ্লবীদের কথা, যারা দেশের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করতে দ্বিধা করেনি, যাদের আত্মবলিদানে আজও প্রেরণা জাগে, উৎসাহ জাগে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি যেন কান্ডারিকে স্মরণ করিয়ে দেন, এই আত্মত্যাগ যেন বিস্তৃত না হয়। সর্বোপরি বলতে পারি, কান্ডারি হোসিয়ার শুধুমাত্র একটি কবিতা নয়, এটি এক বিপ্লবী চেতনার নাম, এক জাতীয় জাগরণ, যেখানে কবি কাজী নজরুল ইসলাম কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন সময়ের কঠিন সত্য এবং দেশের প্রতি একজন সত্যিকারের দেশ প্রেমিকের কর্তব্য। এই কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক, যখনই জাতি বিভেদের মুখোমুখি হয় বা সংকটকাল অতিক্রম করে, ঠিক তখন। দেখো কিছু শর্ট প্রশ্ন, দেখো একটা কনসেপ্ট তো আশা করি তৈরি হয়ে গেল। দেখো, কান্ডারি হোসিয়ার কবিতার লেখককে না কাজী নজরুল ইসলাম। কান্ডারি হোসিয়ার কবিতায় কবি মহাভারতে বলতে এখানে কি বুঝিয়েছেন? মহান দায়িত্বকে বুঝিয়েছেন। মাতৃমন্ত্র শব্দের অর্থ কি? মায়ের মন্ত্রে দীক্ষিত হওয়া। কবিতায় কাকে কান্ডারি বলেছেন? মাতৃমন্ত্রে দীক্ষিত বিপ্লবীদের। কবিতায় কবি কাদের অসহায় জাতি বলেছেন? বাঙালিদের। কান্ডারি হোসিয়ার কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সর্বহারা। ভারতের দিবাকর কাকে বলা হয়েছে? ভারতের এই মুক্তি সূর্যকে। পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের মধ্যে হয়েছিল। কোন সালে পলাশি যুদ্ধ হয়েছিল? 1757 সালে হয়েছিল, 23শে জুন।
পলিসির যুদ্ধে ব্রিটিশ আর কি বাহিনীর প্রধান কে ছিলেন? লর্ড ক্লাইভ। দেখো তারপরে পরের প্রশ্ন হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অভাগীর স্বর্গ গল্পের সার সংক্ষেপ লেখো। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি হৃদয় বিদারক একটা ছোট গল্প, যা একজন অভাগীর মায়ের জীবনের কষ্ট সংগ্রামের উপর আলোকপাত করে। গল্পটি একটি দরিদ্র অবহেলিত নারী এবং তার সন্তান কাঙালি দুর্দশা ও ত্যাগের চিত্রকে তুলে ধরেছেন এখানে। গল্পের প্রধান চরিত্র হচ্ছে একটি অসহায় মা যার নাম নেই এবং তার সন্তান কাঙালি। মা এবং কাঙালি একসঙ্গে খুব কষ্টের জীবন অতিবাহিত করেছে। মায়ের একমাত্র সম্বল তার ছেলে হচ্ছে কাঙালি, আর কাঙালি মাকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছে। যদিও তারা দুজনেই দারিদ্র্যের শিকার, মাও তার সন্তানের প্রতি গভীর ভালোবাসা কর্তব্যবোধ অনুভব করেছেন। কাঙালি তার মাকে সার্বক্ষণিক সেবা সহানুভূতি দিয়ে থাকেন, অথচ তাদের মধ্যে কোনো অভাব অনুভব হয়নি। শুধু ভালোবাসাকেই তাদের জীবনের একমাত্র সম্বল মনে করেছেন। এক সময় মা অসুস্থ হয়ে পড়েন। শারীরিক দুর্বলতার কারণে তিনি কাজকর্মে অক্ষম হয়ে পড়েন। তার শরীর অবস্থা ক্রমেই আরো খারাপ হয়ে যায়। তবে তার সন্তানের প্রতি ভালোবাসা, খুঁটিনাটি যত্ন তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শক্তি দেয়। কাঙালি মাকে সেবা করে, তার প্রতি দায়িত্ব পালন করে এবং তার জন্য সবকিছু ত্যাগ করতেও কিন্তু প্রস্তুত থাকে। গল্পের এক বিশেষ মুহূর্তে মায়ের মৃত্যু হয়। মৃত্যুর আগে মা একান্তে কাঙালির প্রতি তার অসীম ভালোবাসা প্রকাশ করেছেন। মৃত্যুর পর মা চলে যায়, কিন্তু তার যে মৃত্যু যেন কি যেন মানে মৃত্যুর হয় বটে, কিন্তু সে কিন্তু এক শান্তি অনুভব করে। অর্থাৎ কি হয় না, মা সন্তানের প্রতি তার শেষ ভালোবাসা সেবা পেয়ে শান্তি পান এবং তাতেই তার জীবনের যন্ত্রণা কিছুটা কি হয় কমে। গল্পের একদম শেষে কাঙালি কি হয় না, দুঃখিত মানে একদম শোকিত হয়ে পড়ে, একদম শোকাহত হয়ে পড়ে। তবে সে জানে যে তার মা আর 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 কষ্টে নেই। কাঙালি তার জীবনে পুরোটা সময় মাকে সেবা করেছে, তার সমস্ত ভালোবাসা দায়িত্ব পালন করেছে এবং এই ভালোবাসাই তাকে শান্তির দিকে নিয়ে গেছে। অভাগীর স্বর্গ গল্পটিতে মূলত একজন মায়ের সংকটময় জীবন, তার সন্তানের প্রতি তার ভালোবাসা এবং একটি দায়িত্বপূর্ণ পরিবারের ভেতর থেকে বের হয়ে আসা একটা কাহিনী। এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সেবা কখনোই নিঃস্ব হয়ে যেতে পারে না এবং জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিরন্তন মানবিকতা ও সমাজের প্রতি তার গভীর দৃষ্টিভঙ্গি আর কি গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছে। তো সর্বোপরি আমরা বলতে পারি অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অনবদ্য ছোট গল্প, যেখানে সমাজে নিম্নবর্ণ, দরিদ্র, বঞ্চিত এক নারীর জীবন ও মৃত্যুর মধ্যে দিয়ে মাতৃত্বের পূর্ণতা, আত্মত্যাগ এবং অন্তিম মুক্তির রূপককে তুলে ধরেছে বা তুলে ধরা হয়েছে। এবং কাঙালির মা মানে সংক্ষেপে একটু এই জিনিসগুলো মনে রাখো। কাঙালির মা জন্ম থেকে অভাগীর জীবনে যন্ত্রণা সয়ে মাতৃত্বকে আঁকড়ে মেজে থাকে। সমাজের অবজ্ঞা তাকে কখনোই তার স্নেহ থেকে বিরত রাখতে পারে না এবং সে একদিন স্বপ্ন দেখে বামুনের মায়ের মতো সেও যেন একদিন রথে চড়ে স্বর্গে যেতে পারবে সন্তানের হাতের অগ্নিতেই। সেই স্বপ্ন মৃত্যুর মুহূর্তেও তার কামনা হয়ে থাকে। কাঙালি ছোট হলেও সেই আশীর্বাদের প্রতিমূর্তি হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় সমাজ মানুক না মানুক সেই মায়ের দাহ সংস্কার করবে। এই গল্পে সমাজ ব্যবস্থার এক নির্মম ছবি তুলে ধরলেও মাতৃত্ব, ভালোবাসা এবং ত্যাগের এক চিরন্তন মধুর মানবিক রূপ প্রকাশ করা হয়েছে। দেখো পরের প্রশ্নটা দেখো, অভাগীর স্বর্গ গল্পটিতে যে সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ গল্পটিতে বাংলার একটি গ্রামে নিম্নবর্ণের হিন্দু সমাজের জীবনচক্রকে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছে। তো এই গল্পের মাধ্যমে তৎকালীন সমাজের অর্থনৈতিক, সামাজিক বৈষম্য, উচ্চবর্ণের শোষণ ও ঘৃণা এবং নিম্নবর্ণের মানুষদের একটা মানবিকতা, সহমর্মিতার পরিচয় কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছে। গ্রামের সমাজ ব্যবস্থা ছিল জমিদার, মধ্য স্বত্বভোগী, উচ্চবর্ণের হিন্দু যেমন ব্রাহ্মণ, কায়স্থ এবং দরিদ্র রায়ত নিম্নবর্ণের কৃষকদের উপর নির্ভরশীল। দরিদ্র শ্রেণীর মানুষেরা ভূমি চাষ, বেতের কাজ কিংবা অন্যরকম হস্তশ্রম করে জীবিকা নির্বাহ করত। তাদের জীবনে ছিল চরম শোষণ, অবহেলা, বঞ্চনা। জমিদার নিজে সাধারণত গ্রামে থাকতেন না, তবে তার অনুপস্থিতিতে নায়েবি প্রশাসনিক কাজ সামলাতো এবং সে ছিল নিষ্ঠুর, নির্দয়। দরিদ্র প্রজারা তার কাছে মানবিক আচরণ পাওয়ার পরিবর্তে অপমান, শারীরিক নিপীড়নের শিকার হতো। তো সামাজিক স্তরে নিম্নবর্ণের মানুষদের ছোটজাত বলে উচ্চবর্ণের লোকেরা তাদের ঘৃণা করত এবং তাদের সঙ্গে সামাজিক মেলামেশাও করতো না। তারা হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হলেও জীবনে মৃত্যুতেও হিন্দু একটা আচার অনুষ্ঠান পালন করতে পারত না। কাঙালি ও অভাগীর মতো লোকেরা ধর্মীয় মর্যাদা,
এবং সব শয্যা থেকে বঞ্চিত হতো। যেখানে মুখোপাধ্যায় স্ত্রীর মতন উচ্চবর্ণের নারীর মৃত্যুর পরেও বিশাল আয়োজন হতো। কাঙালি যখন কাঠের জন্য ঠাকুর দাসের কাছে সাহায্য চেয়েছিল, তখন তা ঘৃণাভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। এমনকি পুরোহিত ও ঠাকুর দাসের পুত্র নিম্নবর্ণের এই দাবিকে উপহাস করেছিল। তবে এই অমানবিক সামাজিক কাঠামোর মধ্যেও গল্পটিতে একটি আশার আলো দেখায়। নিম্নবর্ণের দরিদ্র মানুষদের মধ্যেকার পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা, অভাগী যখন অসুস্থ হয়, যখন প্রতিবেশীরা তার খোঁজ নেয়, ওষুধের পরামর্শ দেয় এবং মৃত্যুর সময় পাশে দাঁড়ায়, এমনকি তারা তার শেষ ইচ্ছা পূরণের জন্য প্রাণপণে চেষ্টা করে। এই সহযোগিতা এবং মানবিকতা সমাজের উচ্চ শ্রেণীর লোকেদের মধ্যে কিন্তু অনুপস্থিত ছিল। যেটা নিম্ন বর্ণের মানুষদের মধ্যে ছিল, সেটা কিন্তু উচ্চ বর্ণের মানুষদের মধ্যে ছিল না। সার্বিকভাবে আমরা বলতে পারি, অভাগী স্বর্গ গল্পে একদিকে যেমন তৎকালীন সমাজের কঠোর জাতপাত ভিত্তিক বৈষম্যের চিত্র ফুটিয়ে তুলেছে, তেমনি অন্যদিকে নিম্নবর্ণের দরিদ্র মানুষদের হৃদয়ের কমলতা, মমত্ববোধ, মানবিক সৌন্দর্যকে গভীরভাবে উপস্থাপন করেছে। তো আমি খুবই সহজ করে আলোচনা করে দিলাম, তো যাতে তোমরা মোটামুটি একটা কনসেপ্ট যাতে তৈরি হয়, ঠিক আছে? তো যদি পারো তো এই গল্পগুলো পড়ে নেবে, তাহলে কনসেপ্টটা আরো ভালো করে তৈরি হবে, ঠিক আছে? কবিতা বলো বা গল্প। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, টাটা।